ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি কর দেয়ার রায় প্রত্যাহার। পূর্ণাঙ্গ আদেশ লিখতে বিব্রত হাইকোর্টের বিচারক, নথি পাঠালেন প্রধান বিচারপতির কাছে। জয়কে হত্যাচেষ্টা মামলায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জামিন। এবার বাড্ডা থানার হত্যা মামলায় গ্রেফতার আনিসুল হক। পোশাক শ্রমিকরা কাজে ফেরায় পুরোদমে উৎপাদন শুরু। অসন্তোষের সুযোগ নেন বিদেশি ক্রেতা, কমিয়ে দেন পণ্যের দাম, ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মালিকরা। ১.৫ লাখ কোটি টাকা ব্যয়ের পরও লোকসান নিয়ে চলছে রেল। অধিকাংশ প্রকল্পই ছিল অপরিকল্পিত বলছেন বিশেষজ্ঞরা, ঢেলে সাজানোর পরামর্শ। এবং লেবাননে স্থল অভিযানের শুরুতেই বড় ধাক্কা, ৮ ইসরায়েলি সেনা নিহত। যুদ্ধে বিপাকে প্রবাসী বাংলাদেশিরা, খোলা আকাশের নিচে অনেকের আশ্রয়। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। শুরুতেই গুম প্রসঙ্গ। গত ১৫.৫ বছরে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, তদন্ত ও বিচারে কমিশন অব ইনকোয়ারি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে রাজধানীর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করছে সংস্থাটি। সরাসরি যাব সেখানে। Privation of liberty or by concealment of the fate or whereabouts of the disappeared person, which place such a person outside the protection of the law. সুতরাং this perpetration of enforced disappearance is an offense. কিন্তু একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনার abduction is essentially an ingredient of the offense of enforced disappearance. What I am trying to say boils down to this: all abductions are not enforced disappearances, but all enforced disappearances are abductions to all intents and purposes. Clear? বাংলা বলতে যদ্দূর সম্ভব বাংলাই বলতেছে। হ্যাঁ, না ওইখানে ইনস্ট্রুমেন্টও তো ইংরেজিতে, যেহেতু ইন্টারন্যাশনাল কনভেনশন তো এটা, যেহেতু এটা ইংরেজিতে ওই জন্য আমি পড়ে শোনালাম। আচ্ছা, বুঝলাম তো। Arrest, detention, abduction of any other form of or any other form of deprivation of liberty by the agents of the state or by persons or groups of persons acting with the authorization, support or acquiescence of the state. মানে it must be state sponsored. In other words, কথা বুঝছেন, it is রাষ্ট্র স্পন্সার্ড, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায়, বুঝছেন, গুম হতে হবে। প্রাইভেটলি করলে এটা আসবে না। আচ্ছা, আমরা অলরেডি আপনার ডিজিএফআই আয়নাগর আমরা পরিদর্শন করেছি। এটা 25 অগাস্ট প্রবাবলি, স্যার 25 সেপ্টেম্বর 2024। আর আমরা 2-1 দিন আগে আমরা ডিটেকটিভ ব্রাঞ্চ অ্যান্ড সিটিটিসির যে ইন্টারোগেশন সেলস ওইগুলো আমরা পরিদর্শন করেছি বা ভিজিট করেছি সরজমিনে। কিন্তু আমরা সেখানে কোনো ভিকটিমস অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স কোনো পাই নাই আমরা, কারণ এটা প্রবাবলি ওই যে 5 অগাস্টের যে চেঞ্জ ওভার, তারপরে হয়তো কিছুদিন ছিল, এরপরে আমরা কি পাইনি। সরাসরি গুলশানে ছিলাম। ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি দেয়ার রায় প্রত্যাহার করলেন হাইকোর্ট। পূর্ণাঙ্গ আদেশ লিখতে গিয়ে এক বিচারপতি বিব্রত বোধ করায় নথি পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। শেখ হাসিনা সরকারের পতনের একদিন আগে এ রায় দেন বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি এস.এম. মনিরুজ্জামানের বেঞ্চ। রাজনৈতিক পট পরিবর্তনের পর বেঞ্চের একজন বিচারপতি রায় লিখতে বিব্রত বোধ করেন, ফলে পূর্বের রায়টি প্রত্যাহার করে নেওয়া হয়। বিষয়টি নিষ্পত্তির জন্য ফাইল পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। 2012 থেকে 13 এবং এরপর 2016 অর্থ বছর পর্যন্ত গ্রামীণ কল্যাণের কাছ থেকে ৬৬৬ কোটি টাকা কর দাবি করে রাজস্ব বোর্ড। এ দাবির বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন
গ্রামীণ কল্যাণ। নিজেদের ইচ্ছা মতো ভাবে ওনারা ধরে দিয়েছেন এইখানে 100 কোটি টাকা তোমাকে ট্যাক্স দিতে হবে, এইখানে তোমাকে 666 কোটি টাকা দিতে হবে, এইখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ট্যাক্স, ভৌতিক ট্যাক্স ধরে দিয়েছেন, অথচ যে ট্যাক্সগুলি দেওয়া হয়েছে এবং অ্যাপ্রুভড হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে জামিন দিয়েছেন আদালত। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তার আইনজীবীরা জামিন আবেদন করলে শুনানি শেষে মঞ্জুর করেন বিচারক। গেল 27 সেপ্টেম্বর তুরস্ক থেকে দেশে ফেরেন মাহমুদুর রহমান। এরপর 29 সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। 2023 সালে এই মামলায় তাকে 7 বছরের কারাদণ্ড দেন আদালত। এর আগে 2017 সালে অন্য একটি মামলায় জামিন নিয়ে দেশ ত্যাগ করেন তিনি। শিগগিরই মাহমুদুর রহমান কারামুক্ত হবেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। আজকে আমরা আপিল দায়ের করেছি এবং আপিলের পরে আজকে আমাদের বেল অ্যাপ্লিকেশনও ছিল। বেল অ্যাপ্লিকেশন শুনে মাননীয় আদালত উনি জামিন মঞ্জুর করেছেন। এই মামলায় আসলে ওনার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগই ছিল না। এটা একটা হাস্যকর মামলা। এই পুরো মামলার চার্জশিটে এফআইআরে ওনার নাম ছিল না, এজাহারে ওনার নাম ছিল না। উনি যাতে জেল হাজত থেকে বের না হতে পারেন এর জন্য এই মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এবার রাজধানীর বাড্ডা থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় তাকে। এ সময় বাড্ডা থানায় আল আমিন হোসেন হত্যা মামলায় আনিসুল হকের গ্রেফতার আবেদন করে পুলিশ। আবেদনের সময় আসামি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। পরে গ্রেফতার আবেদন মঞ্জুর করেন বিচারক। গেল 5 অগস্ট হাসিনা সরকারের পদত্যাগে আনন্দ মিছিলে অংশ নিলে বাড্ডা এলাকায় পুলিশের গুলিতে নিহত হন আল আমিন। মামলা তদন্তকারী কর্মকর্তা বলেন যে গত 5/8/24 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বাড্ডা থানার আধীন বাড্ডা মেইন রোডে আন্দোলন চলাকালীন সময়ে সেখানে পুলিশ গুলি চালায়। এই গুলি চালাতে আজমাল হোসেন নামে একজন আন্দোলনকারী নিহত হয়। বিজ্ঞ আদালত তাকে এই এজাহারের তার নাম দেখার পরে এবং এজাহারভুক্ত আসামি হওয়ার কারণে এবং তার জড়িত বিষয়টা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ার কারণে তাকে আজকে এই মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়। বৃষ্টি উপেক্ষা করে কর্মস্থলে যোগ দিয়েছেন সাভার ও গাজীপুরের পোশাক শ্রমিকরা। চলছে স্বাভাবিক কার্যক্রম। সকাল থেকে পোশাক শ্রমিকরা দলে দলে কারখানায় ঢোকেন। সকাল 8টার পর থেকে শুরু হয় উৎপাদন কার্যক্রম। এদিকে শিল্প কারখানার অস্থিরতা মোকাবিলায় গাজীপুর নগরীর ভোগড়া এলাকায় স্বেচ্ছাসেবীদের অবস্থান করতে দেখা গেছে। এর আগে টানা 3 দিন ধরে পোশাক শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে আটকে ছিল শত শত যানবাহন। অবশেষে সেনাবাহিনী ও প্রশাসনের হস্তক্ষেপে 52 ঘন্টা পর স্বাভাবিক হয় যান চলাচল। শ্রমিক অসন্তোষের জেরে বাংলাদেশ থেকে বিদেশি ক্রেতারা এবার কম দামে পণ্য কেনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন গার্মেন্টস মালিকরা। জগার প্যান্ট, নিট জ্যাকেটের মতো প্রতিটি পণ্যে কমানো হচ্ছে 2.5 থেকে 3 মার্কিন ডলার। অথচ জুলাই আগস্টের রাজনৈতিক অস্থিরতা, বন্যা সংকট কাটিয়ে সেপ্টেম্বরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল দেশের তৈরি পোশাক শিল্প। সাগর ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাভার, আশুলিয়া ও গাজীপুরে চলছে শ্রমিক অসন্তোষ। গার্মেন্টস ব্যবসায়ীদের অভিযোগ, শ্রমিকদের আন্দোলনে বহিরাগতরা ঢুকে পরিকল্পিতভাবে তৈরি পোশাক খাতে অস্থিরতার সৃষ্টি করছে। আর অর্ডার নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের এই শ্রমিক অসন্তোষের ফায়দা নিচ্ছে প্রতিবেশী ভারত সহ পোশাক শিল্পের প্রতিদ্বন্দ্বী দেশগুলো। কিছু কিছু কাস্টমার তারা তৃতীয় ডেস্টিনেশনে চলে যাওয়ার চেষ্টা করছে। একবার অর্ডার ডাইভার্ট হলে সেই অর্ডার কিন্তু বাংলাদেশে ফিরবে না। এতে করে সবচেয়ে দুর্ভাগ্যজনক দিক হবে আমাদের বিপুল একটা শ্রমিক গোষ্ঠীর কর্মসংস্থানের জায়গাটা নষ্ট হবে। নানামুখী সংকটে অনেকটা কম দামে তৈরি পোশাকের অর্ডার নিতে বাধ্য হচ্ছেন গার্মেন্টস মালিকেরা। বিশেষ করে আগে প্রতিটি নিট জগার প্যান্ট $12 বিক্রি হলো, এখন তা নেমে আসছে $8 থেকে $9। একইভাবে জ্যাকেট $12, ইয়োগা প্যান্ট $8, টি শার্ট $3.5 এবং শর্টস $7.5 রপ্তানি হচ্ছে। মিনিমাম 25% কম সিএম অফার করছে বাইরা। এটি গ্লোবাল ডিমান্ড কমে যাওয়া
প্লাস আমাদের যে ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো আছে তাদের পর্যাপ্ত অর্ডার না থাকায় আমরা কম প্রাইসে এই অর্ডার নিতে বাধ্য হচ্ছি, ভয়ানক প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে এবং এই প্রাইসে কাজটা আসলে কন্টিনিউ করা আমাদের জন্য খুব দুরূহ হয়ে পড়ছে। এদিকে জুলাই আগস্টের রাজনৈতিক অস্থিরতা, পরবর্তীতে ভয়াবহ বন্যা, এসব সংকটের মাঝেও রপ্তানি আয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশের তৈরি পোশাক খাত। চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে গার্মেন্টস খাত থেকে রপ্তানি আয় এসেছে প্রায় 11 বিলিয়ন মার্কিন ডলার। এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আমরা সামনের অর্ডারগুলো ধরতে পারছি না। সবকিছু সমন্বয় করে যদি একটা টাস্ক ফোর্স গঠন করে যদি এই সেক্টরকে যদি হেল্প করার জন্য যদি করতে চাই তাহলে আলহামদুলিল্লাহ আমরা কিছুটা অংশ কাটিয়ে উঠতে পারবো। ঢাকা, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে গার্মেন্টস রয়েছে 2564টি। এছাড়া দেশের 8টি ইপিজেডের 600 গার্মেন্টস কারখানা রয়েছে। এইসব কারখানায় শ্রমিকের সংখ্যা প্রায় 45 লাখ। আর বছরে গার্মেন্টস শিল্প থেকে রপ্তানি আয় প্রায় 47 বিলিয়ন মার্কিন ডলার। এমনিতেই বাংলাদেশের গার্মেন্টস মালিকেরা ইন্টারন্যাশনাল বায়ারদের কাছ থেকে দামি এবং অভিজাত ব্র্যান্ডের অর্ডার তুলনামূলক কম পেয়ে থাকে। এখন যা পাচ্ছে তার থেকে আবার তারা রেট কেটে নিচ্ছে, আর এর ফলে বিপর্যয়ের কবলে পড়ছে দেশের গার্মেন্টস শিল্প। এই সংকট থেকে উত্তরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকেই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছে গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরও থাকছে, উত্তাল জুলাইয়ে ব্যাংক খাতে লেনদেন কমেছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। এখনো কাটেনি তারল্য সংকট, আমানতের টাকা তুলতে গ্রাহকের চরম ভোগান্তি। লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলায় বাড়ি ঘর ছেড়ে চরম মানবেতর দিন পার করছেন প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণাঞ্চল ছেড়ে গেছেন অনেকে, নিরাপদ আশ্রয়ের অভাবে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছেন বেশিরভাগ মানুষ। বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে তৈরি করা অস্থায়ী কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 2,500-এরও বেশি প্রবাসী। যুদ্ধের আঁচে পড়ছেন লেবাননে থাকা প্রবাসী বাংলাদেশিরা। রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। দখলদার বাহিনীর অব্যাহত হামলায় লেবাননের দক্ষিণাঞ্চল ছেড়ে গেছেন অসংখ্য বাংলাদেশি। হামলার খবরে এক কাপড়ে বাসা থেকে বের হয়েছেন অনেকে। সঙ্গে কোনো অর্থ না থাকায় দুর্ভোগ পৌঁছেছে চরমে। লেবাননে মানবিক সংগঠন যারা আছেন সবাই আশ্রয় কেন্দ্র খুলে সকলকে আশ্রয় দিয়েছেন এবং সকলেরই একটা দাবি অন্তর্বর্তী সরকারের কাছে যে কিভাবে বাংলাদেশে নেওয়া যায়। পূর্ববর্তী সরকারের কাছে একটাই দাবি জানাবো, অতি শীঘ্রই যাতে এদেরকে দেশে নেওয়ার ব্যবস্থা করে এবং এদেরকে যাতে একটু খাবার এবং থাকার জায়গা একটু ব্যবস্থা করে। এটাই এবং বাংলাদেশ সাফারাও আমাদের এখানে আসছে দেখা করতে, তারা যতটুকু সম্ভব পারছে সহযোগিতা করতে। মহিলা, শিশু, বাচ্চা সহ আমরা প্রায় 3 শতাধিক বাঙালিকে আমরা আশ্রয় দেওয়া সক্ষম হয়েছি। এর ধারাবাহিকতা আমি আমাদের বিজনেস কমিউনিটি হেল্প করতেছেন, এর পাশাপাশি বাংলাদেশ সাফারাও আমাদের পাশে দাঁড়াইছে। আমি বাংলাদেশ সাফারার মাধ্যমে বাংলাদেশ ডক্টর ইউনূস স্যারের কাছে আকুল আবেদন করছি এই প্রবাসীদেরকে অতি দ্রুত যেন দেশে নিয়ে যায়। লেবাননের বিভিন্ন জায়গায় বাংলাদেশ কমিউনিটির ব্যক্তিগত উদ্যোগে অস্থায়ী আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে, যেখানে অবস্থান করছে 2,500-এরও বেশি প্রবাসী। তাদের থাকা খাওয়ার ব্যবস্থা সহ সব সহযোগিতা করছে কমিউনিটির সদস্যরা। প্রবাসীরা যারা আছে তারা কেউ অসহায় নয়, তারা কিন্তু বাংলাদেশে হাজার হাজার রেমিটেন্স পাঠিয়েছে। তো সেই উপলক্ষে আপনারা সবাই অন্তর্বর্তী যারা সরকার আছেন আপনাদের কাছে প্রবাসীদের একটা আবেদন যেন বিশেষ বিমানে বাংলাদেশে প্রেরণ করা হয় তাদেরকে। আমাদের সাধ্য মোতাবেক চেষ্টা করতেছি এই সকল অসহায় বাংলাদেশিদেরকে নিরাপদ আশ্রয় দেওয়া। তার ধারাবাহিকতায় এখানে একটি আশ্রয় কেন্দ্র আমরা পুনর্বাসন করেছি এবং তাদের থাকা বাসস্থান এবং সরকারের সহযোগিতা কামনা করছি। এদিকে প্রবাসী বাংলাদেশিদের এই আশ্রয় কেন্দ্রগুলো পরিদর্শন করেন বৈরুত দূতাবাসের শ্রম সচিব আনোয়ার হোসেন। এ সময় যে কোনো জরুরি পরিস্থিতিতে প্রস্তুত থাকতে পরামর্শ দিয়েছেন তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কাজে বের হওয়া মানুষ। এদিকে আগামী 48 ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের শঙ্কা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে
কোথাও কোথাও আজকে সকাল 9টা থেকে পরবর্তী 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ঝড়ো হওয়ার বয়ে যাওয়ার সম্ভাবনা থাকার কারণে আমাদের যে সমুদ্র বন্দর আছে সেই সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই সতর্ক সংকেতও আগামী দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে, এরপর হয়তো নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিবাতাসের কারণে এই যে ভারী থেকে অতি ভারী বর্ষণ এটা অব্যাহত রয়েছে, যেটা আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর আস্তে আস্তে এটা পশ্চিম দিকে অগ্রসর হয়, বাংলাদেশ থেকে পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। গত 14 বছরে 1.5 লাখ কোটি টাকা ব্যয় 90টি প্রকল্প বাস্তবায়ন করলেও লোকসানে ডুবে আছে রেলওয়ে। এই খাতে প্রতি বছর গড় লোকসান 2000 কোটি টাকা। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন অপরিকল্পিত উন্নয়নের কারণেই ঘটেছে এমনটা। এজন্য মহাপরিকল্পনাকে ঢেলে সাজানোর পরামর্শ তাদের। নতুন রেল সচিবও বলছেন শুধু অর্থ খরচের জন্য নেওয়া অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেবেন তারা। মৃতপ্রায় রেলকে উজ্জীবিত করতে 2 দফায় 30 বছর মেয়াদী মহাপরিকল্পনা হাতে নেয় আওয়ামী লীগ সরকার। এ সময় রেলের বিনিয়োগ ছাড়াই অতীতের সব রেকর্ড। গত 14 বছরে বাস্তবায়িত হয় 90টি প্রকল্প, যাতে খরচ হয় 1.5 লাখ কোটি টাকা। এরপরও 75% মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন, 60% ঝুঁকিপূর্ণ রেল লাইন, কোচ সংকট আর লোকসান নিয়ে চলছে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠান। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন বাস্তবায়ন হওয়া অধিকাংশ প্রকল্পেরই উপযোগিতা নেই। এর সাথে একমত নতুন রেল সচিবও। সুন্দর সুন্দর কথা বলে প্রকল্পগুলো নিয়েছি এবং যে মাত্রায় আসলে এটার রিটার্ন পাওয়ার কথা, সুবিধা পাওয়ার কথা, পুরোপুরি কিন্তু এখন আমরা পাচ্ছি না। যাত্রী বান্ধব হওয়ার জন্য যেভাবে পরিকল্পনাগুলি নেওয়ার দরকার ছিল সেখানে কিছু সীমাবদ্ধতা আছে। পরীক্ষা করা হয়নি প্রপারলি এক্সামিন না করেই প্রকল্প এক্সপ্যান্ড করা হয়েছে। মহাপরিকল্পনার অংশ হিসেবে 2045 সালের মধ্যে ভোলা বাদে সব জেলাতে করা হবে রেল লাইন সম্প্রসারণ। বিদ্যমান সকল মিটার গেজ লাইনকে ডুয়েল গেজে রূপান্তর করা হবে। অন্যদিকে 4500 কোচ আর 5000 ওয়াগন কেনার পরিকল্পনা রেলের। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন এগুলো বাস্তবায়ন করতে শুধু অবকাঠামোগত উন্নয়নকেই প্রাধান্য দেওয়া হয়েছে। আধুনিক রেল ব্যবস্থা করতে মহাপরিকল্পনা সংস্কারের দাবি তাদের। বিনিয়োগটা অনেক ভারী শুধু অবকাঠামোর পিছনে, কিন্তু রেল পরিচালনা করার জন্য আধুনিকায়নের প্রয়োজন আছে, এখানে প্রযুক্তি নির্ভরশীলতার প্রয়োজনীয়তা আছে। এই জিনিসগুলি এখানে আমার মহাপরিকল্পনার সাথে সংযোজন করতে হবে। মাস্টার প্ল্যানটা আবার রিভিজিট করে এটা সংস্কার করতে হবে। মাস্টার প্ল্যান অনুযায়ী যে আমার ডেভেলপমেন্ট পরিকল্পনাটা এগিয়ে নিতে পারলাম না, এইগুলোকে আর একটু কীভাবে এই গ্যাপ আইডেন্টিফাই করে আমি আর একটু আপডেট করতে পারি, সেই পরিকল্পনা আমাদের এই মুহূর্তে আছে। মহাপরিকল্পনার অংশ হিসেবে এই মুহূর্তে রেলে 29টি প্রকল্প চলমান, যার খরচ ধরা হয়েছে 1,38,000 কোটি টাকা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বাণিজ্যের সময়। একদিকে ইন্টারনেট বন্ধ, অন্যদিকে কারফিউ, সব মিলিয়ে ছাত্র আন্দোলনের সময় উত্তাল জুলাইয়ে ব্যাংক খাতে লেনদেন কমেছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। এদিকে অগাস্ট থেকে শুরু হওয়া তীব্র তারল্য সংকট এখনও বিরাজমান। আমানতের টাকা তুলতে ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। বিস্তারিত বহির মারুফের প্রতিবেদনে। ছাত্র জনতার আন্দোলনের সময় জুলাই মাসে সৃষ্ট ব্যাংক খাতের অচলাবস্থা এবং চলমান তারল্য সংকটে কমেছে লেনদেন। সর্বশেষ জুলাই মাসের হিসাব থেকে দেখা যায় 1 মাসে ব্যাংকিং মাধ্যমে লেনদেন কমে 1,47,347 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে জুলাই মাসে ব্যাংকিং চ্যানেলের লেনদেন জুন মাসের তুলনায় প্রায় 21% কম ছিল। বিশেষ করে চেকের মাধ্যমে লেনদেনের পরিমাণ কমেছে উল্লেখযোগ্য হারে। ছাত্র আন্দোলন দমাতে হাসিনা সরকারের সিদ্ধান্তে টানা 10 দিন ইন্টারনেট বন্ধ থাকায় সরাসরি প্রভাব পড়েছে ডিজিটাল লেনদেনেও। এছাড়া ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমেও কমেছে লেনদেন। জুলাইতে ডেবিট কার্ডে লেনদেন কমেছে প্রায় 22 এবং ক্রেডিট কার্ডে প্রায় 15%। এদিকে আগস্ট থেকে শুরু হওয়া তারল্য সংকট এসে ঠেকেছে অক্টোবরে। এখনো বেশিরভাগ দুর্বল ব্যাংকগুলোতে লেনদেন চলছে ঢিমে তালে। কোনো ব্যাংকে 10,000 টাকা তুলতেও পোহাতে হচ্ছে ভোগান্তি। গ্রাহকদের রোষানল থেকে বাঁচতে গেট লাগিয়ে চালাতে হচ্ছে ব্যাংকিং কার্যক্রম। বাংলা সাপোর্ট না পাওয়ায় দেওয়া খুব কষ্ট হচ্ছে। তারপর যদি সম্ভব হয় কিছু 5,000 10,000 এইভাবে যদি সম্ভব পারি আর কি, সেভাবে বড় ধরনের কিছু আমাদের হচ্ছে না। ব্যাংক খাতে লেনদেন স্বাভাবিক করতে দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংক থেকে টাকা ধার নেয়ার ব্যবস্থা করেছে কেন্দ্রীয় ব্যাংক। দ্রুত তারল্য সহায়তা দেয়া না হলে ব্যাংক খাতের লেনদেনে গ্রাহকদের আস্থা কমবে বলে শঙ্কা ব্যাংকারদের। সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকিং সেক্টরে যে
যে লুটপাটের ঘটনা ঘটেছে, যে দুর্বৃত্তায়ন হয়েছে, দুনিয়ার ইতিহাসে এই ধরনের দুর্বৃত্তায়নের দ্বিতীয় নজির নাই। আমাদের এখানে প্রায় ধরেন 30 লাখ গ্রাহকের সমস্ত ডিপোজিট গিয়ে জমা হয়েছে 200 লোকের কাছে। ডিপোজিটরদের আস্থা যদি ঠিক থাকে তাহলে আমাদের কাছে ডিপোজিট ঘুরে আসবে, লক্ষ লক্ষ মানুষ আমাদের সাথে যোগ দেবেন এবং এই সম্পদ ধারণ করার জন্য এখানে একটা যোগ্য জনশক্তি আছে। তবে এসব শঙ্কার মধ্যে রয়েছে সম্ভাবনার হাতছানি। কেন্দ্রীয় ব্যাংকের কাঠামোগত সিদ্ধান্ত কার্যকর হলে ব্যাংক খাতে দৃশ্যমান সুফল আসবে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে দেবীপক্ষ। শারদীয় দুর্গোৎসব ঘিরে সিলেটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাত দিন ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা। উৎসব ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানিয়েছে পুলিশ। অপু বণিকের রিপোর্ট, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। বর্ষার দিনগুলো ফুরিয়ে প্রকৃতিতে এখন শরতের শুভ্রতা। শ্বেত শুভ্র বসনে দুর্গেশ নন্দিনী, দশভুজা জগদ্ধাত্রী, ভগবতী মহামায়া। তুলির এক একটি আঁচড়ে ফুটে উঠেছে আনন্দময়ীর এক এক রূপ। শারদীয় দুর্গাপূজা ঘিরে প্রতিমা তৈরির ধুম পড়েছে সিলেট নগরীর দাঁড়িয়াপাড়ায়। ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। 9 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এবার মহানগর ও জেলায় 593টি মণ্ডপে পূজা আয়োজন করা হয়েছে। রং তুলি বা আমাদের সাজসজ্জা, এগুলি আমাদের চুল টুল এগুলি আমাদের এখন আছে আর কি। বাকি ডেলিভারি আর তো বেশি দিন নাই, আছে 3-4 দিন আছে। তো আমরা এর ভিতরে কাজটা শেষ করে ফেলবো। যতগুলো পুজো হতো সব পুজোগুলোই হচ্ছে। শেষ পর্যায়ে যে তোমাকে আমরা নিয়ে যাব, সাজসজ্জার কাজও মোটামুটি এগিয়ে চলেছে প্যান্ডেলে। প্রত্যেক মন্দিরে যারা মন্দির এখন প্রস্তুত করতেছে, গেট তৈরি করতেছে, সব জায়গায় আমাদের নিরাপত্তা আছে। জাঁকজমকপূর্ণ ও উৎসব মুখরভাবে পূজা উদযাপনের আশা আয়োজকদের। অনুষ্ঠান নির্বিঘ্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানায় পুলিশ। সুন্দর ও সুশৃঙ্খলভাবে পূজা করতে পারে, প্রশাসনিক নিরাপত্তা ওনারা আমাদেরকে কথা দিচ্ছেন। সিলেট মহানগরীতে শঙ্কার কোনো কারণ নেই। 6টা স্তরে এখানে আমাদের নিরাপত্তার যে পরিকল্পনা আছে, সিসি ক্যামেরা, আইপি ক্যামেরা ব্যবস্থা থাকবে। ধ্বনিত হচ্ছে আগমনীর আনন্দময়ী বার্তা। তাই বাধাহীন শারদীয় দুর্গাপূজায় মেতে উঠবেন সনাতনীরা। দেবী দুর্গার আগমনের মধ্য দিয়েই সকল ধরনের অপশক্তির বিনাশ হবে, এমনটাই প্রত্যাশা করছেন সনাতন ধর্মাবলম্বীরা। অপবণিক, সময় সংবাদ, সিলেট। ইসরায়েলে ইরানের নজিরবিহীন হামলার প্রভাব পড়েছে তেলের বিশ্ববাজারে। ব্যারেল প্রতি দাম বেড়েছে $1.05। দুপক্ষের সংঘর্ষে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রাচ্যের উত্তেজনার প্রভাবে অস্থির হতে শুরু করেছে জ্বালানি তেলের বাজার। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে এরই মধ্যে বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। আশঙ্কা করা হচ্ছে মঙ্গলবারের এই হামলার পর বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্য জুড়ে। এই শঙ্কা সত্যি হলে আন্তর্জাতিক বাজারে তেল বাণিজ্যের সরবরাহে ব্যাঘাত ঘটতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $1.05 বেড়ে $70.86 পৌঁছেছে। অপরদিকে অপরিশোধিত তেলের ব্যারেল 1.13% বেড়ে পৌঁছেছে $74.39। মঙ্গলবার বাণিজ্য চলাকালে তেলের দাম 5% বেশি বাড়তে দেখা গেছে বলে জানিয়েছে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI। ওপেকের সদস্য দেশগুলোর মধ্যে তেল উৎপাদনে ইরানের অবস্থান তৃতীয়। বিশ্ব তেল উৎপাদনের প্রায় 4%-ই যোগান দেয় দেশটি। ব্যবসায়ীদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বেড়ে গেলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে প্রভাব পড়বে। বিশ্বে তেল সরবরাহের 20%ই হয় এই পথে। ওপেকভুক্ত দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ইরাকও তাদের তেল রপ্তানির একটা বড় ভাগই হরমুজ প্রণালী দিয়ে করে থাকে। অন্তরা সেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণকে 666 কোটি টাকা কর দেওয়ার রায় প্রত্যাহার। পূর্ণাঙ্গ আদেশ লিখতে বিব্রত হাইকোর্টের বিচারক, নথি পাঠালেন প্রধান বিচারপতির কাছে। জয়কে হত্যা চেষ্টা মামলায় আবার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জামিন। এবার বাড্ডা থানার হত্যা মামলায় গ্রেফতার আনিসুল হক। এবং পোশাক শ্রমিকরা কাজে ফেরায় পুরোদমে উৎপাদন শুরু। অসন্তোষের সুযোগ নেন বিদেশি ক্রেতা। কমিয়ে দেন পণ্যের দাম, ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মালিকরা।
এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।